নমস্কার, আপনারা দেখছেন ইঙ্গিত। আমি আপনাদের সঙ্গে রয়েছি নিবেদিতা এবং আমার সঙ্গে রয়েছে সহকর্মী গৌরব। নমস্কার। কোথাও বেড়াতে গেলেন এবং তারপরে সন্ত্রাসবাদীরা হঠাৎ আপনাদের উপর হামলা করে দিল। আপনি অফিস ফেরত ট্রেনে উঠলেন, ট্রেন থেকে পা পিছলে পড়ে গিয়ে মারা গেলেন। এরপর আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে হয়তো বিমানে উঠলেন গন্তব্যে পৌঁছানোর জন্য, কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই রীতিমতো কিন্তু সব কিছু ছিন্ন ভিন্ন ছাড়খাড়। আর আজকের ইঙ্গিতে স্বাগত। সঙ্গে রয়েছে আমার সহকর্মী, যেমনটা বললো নিবেদিতা রয়েছে। নিবেদিতা, একই রকমভাবে আজকে ইঙ্গিতে আগামী 1 ঘন্টায় আমরা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করব। এই জীবন কিন্তু অন্তত এই প্রবাদটি এখন গোটা দেশ জুড়ে কিন্তু একেবারেই ছাড়খাড় করেছে। কোন সেই প্রবাদ? নিঃশ্বাসের বিশ্বাস নেই। এই ঘটনায় এখন কিন্তু কাতরে কাতরে খাচ্ছে গোটা দেশবাসীকে। নিবেদিতা, একেবারে আমরা যে কথা বলছি গতকালের কথা, 12ই জুন 2025, একেবারে মর্মান্তিক একটি বিমান দুর্ঘটনা, যার সাক্ষী থাকলো গোটা দেশ। গোটা দেশকে আটকে দিয়েছে এই বিমান দুর্ঘটনা, যেখানে মৃতের সংখ্যা গুণে শেষ করা যাচ্ছে না। একেবারে যারা বিমান যাত্রীরা ছিলেন প্রত্যেকে কিন্তু মারা গেলেন, একজন বেঁচে গেছেন এবং তিনি কিন্তু একেবারে এই মুহূর্তে সুস্থ রয়েছে বলে আমরা জানতে পেরেছি। কিন্তু এই যে বিমান দুর্ঘটনা একেবারে সাধারণ মানুষকে, ভারতীয়দেরকে আটকে তুলেছে। এই ঘটনায় শুধুমাত্র ভারতবাসী নয়, বিশ্বব্যাপী কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকেই শোক বার্তা জানিয়েছেন। তবে আজ আমরা ইঙ্গিত দেব এই বিমান দুর্ঘটনা কিভাবে হয়েছে, আমরা আপনাদের বোঝানোর চেষ্টা করব এই বিমান দুর্ঘটনা কিভাবে হয়েছে এবং ইতিহাস আমরা যদি ফিরে তাকাই কতগুলো বিমান দুর্ঘটনা হয়েছে এখনো পর্যন্ত, সেই বিষয়ে কিন্তু ধীরে ধীরে আমরা আপনাদের পুরোটাই ইঙ্গিত দেবো। গৌরব, তুমি যদি দেখো, তুমি যেমনটা দিয়ে শুরু করলে যে আপনি হয়তো কোথাও বেড়াতে গেলেন, সন্ত্রাসীরা গুলি করে আপনার বুক ঝাঁঝরা করলো, আপনি মারা গেলেন। আপনি হয়তো কোথাও ট্রেন ফেরত অফিস থেকে ফিরছেন বাড়ি, অর্থাৎ গন্তব্যে পৌঁছাবেন, সেখানে ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে আপনার মৃত্যু হলো। আপনি প্লেনে বসলেন কোথাও গন্তব্যে পৌঁছানোর জন্য, সেখানে প্লেনে বসতে দুচোখ ভর্তি স্বপ্ন নিয়ে কিন্তু আর স্বপ্ন দেখা হলো না। স্বপ্ন দেখেছিলেন কিন্তু স্বপ্ন আর সত্যি হলো না। গন্তব্যে যাওয়ার আগেই ছিন্ন ভিন্ন হয়ে গেল। গতকালের ছবি থেকে একেবারেই স্পষ্ট। অর্থাৎ আমাদের এই সমাজে, আমাদের এই দেশে চোখের নিমিষে কিন্তু ঘটে চলছে একের পর এক দুর্ঘটনা, একের পর এক বিপর্যয় নেমে আসছে, একের পর এক বিপর্যয়। পেহেলগাঁও ইস্যু যেটা যদিও ছিল সন্ত্রাসী হামলা, তারপর দাঁড়িয়ে থেকে গতকালের এই ঘটনা একেবারেই বিপর্যয়। এখনও পর্যন্ত স্পষ্ট নয় কী কারণে ঘটলো দুর্ঘটনা। যদিও বারংবার প্রশ্ন করা হচ্ছিল, একটা বিষয় উড়িয়ে দেওয়া যাচ্ছিল না, বা উড়িয়ে একেবারেই দেওয়া যায় না যে বিষয়। নিবেদিতা, বারংবার দেখো আমরা আলোচনা করছিলাম এই গত দিনগুলোতে এবং গতকালও, যেখানে পেহেলগাঁও সন্ত্রাসী হামলার পর একটা হুমকি বার্তা, হুমকি মেইল এসে পৌঁছেছিল বারংবার বিভিন্ন মানে একেবারে বিমানবন্দরের এলাকায় এবং পাশাপাশি বিমান কর্তৃপক্ষের কাছে বিভিন্ন মেল মারফত। তার মধ্যে কিন্তু সমস্তটাই ভুয়ো বলে দাঁড়িয়েছে, বোমাতঙ্ক ছড়িয়েছে। আজও কিন্তু বোমাতঙ্ক ছড়িয়েছিল, যার জন্য থাইল্যান্ডেও কিন্তু একটি দিল্লিগামী প্লেনকে ঘুরিয়ে আনা হয়েছে এবং তারপর অবতরণ করানো হয়েছে, জরুরি অবতরণ। এই যে একের পর এক ঘটনা, এ কথাও কিন্তু এক প্রকার উড়িয়ে দেওয়া যাচ্ছে না নিবেদিতা। আর গতকালের ঘটনা মাত্র 10 সেকেন্ডের মধ্যেই চোখের নিমেষেই সব শেষ। 1 লক্ষের বেশি লিটার, অর্থাৎ 1 লক্ষের বেশি জ্বালানি ছিল, ট্যাঙ্কারে তেল ভর্তি ছিল, একেবারেই বলা যেতে পারে একেবারেই ট্যাঙ্কি ভর্তি সেই বিমান বিস্ফোরিত হয়ে রীতিমতো বড়সড় রূপ নিল, একটা বিকট শব্দে কেঁপে উঠল। এবং যারা হয়তো সেই ক্যান্টিনে লাঞ্চ করতে বসেছিলেন পড়ুয়ারা, তাদের আর খাওয়া হলো না, তাদের ছিন্ন ভিন্ন থালা ছড়িয়ে ছিটিয়ে রইল সেখানে, অর্থাৎ তারাও প্রাণ হারালেন। শুধুমাত্র বিমান যাত্রীরা এমনটা নয়, সঙ্গে সঙ্গে যেই আবাসনস্থলে, যেই আবাসনে গিয়ে বিমানটি আছড়ে পড়ে, সেখানকারও মূলত মৃত্যুর সংখ্যা ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে নিবেদিতা। একেবারে গৌরব, তুমি যেমনটা বললে যে শুধুমাত্র বিমান যাত্রীরা নয়, সেখানে কিন্তু যারা ছিলেন স্থানীয়, যারা স্টুডেন্টসরা ছিলেন, তারাও কিন্তু সেখানে আটকে উঠেছেন, তাদেরও কিন্তু প্রাণহানি হয়েছে। আমরা সেটাও দেখতে পেরেছি। BJ মেডিকেল কলেজ UJ হোস্টেল লাগোয়া মেসে এই বিমান কিন্তু একেবারে দুর্ঘটনার কবলে পড়ে। শুধুমাত্র বিমান যাত্রীরা নয়, সেখানে যারা স্টুডেন্টরা, মেসে যারা স্টুডেন্টরা ছিলেন, তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কিছু স্টুডেন্ট গুরুতর আহত রয়েছে, বেশ কিছু স্টুডেন্ট কিন্তু ইতিমধ্যেই প্রাণ হারিয়েছে বলে আমরা জানতে পেরেছি। গৌরব, একেবারে নিবেদিতা, প্রাণ তো হারিয়েছেন, অর্থাৎ এই মুহূর্তে বিপর্যয় পুরো ভারত জুড়ে একেবারেই আতঙ্ক তৈরি করেছে। আটকে উঠছেন সকল দেশবাসী, 140 কোটি দেশবাসী। হয়তো প্লেনে উঠতে গিয়ে দুবার হয়তো চিন্তাভাবনা করবে নিরাপত্তার খাতিরে। আর নিবেদিতা, আমরা যদি এবার নজর রাখি, দর্শকদের উদ্দেশ্যে দেখানোর চেষ্টা করি মূলত ভারতের ইতিহাসে কবে, কোথায় এবং কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে এবং কারা কারা প্রাণ হারিয়েছেন, কতজনই বা প্রাণ হারিয়েছেন, এক নজরে দেখে নেওয়া যাক নিবেদিতা, তারপর আলোচনায় আসছি। আমরা দেখতে পাচ্ছি ভারতে বিমান দুর্ঘটনার ইতিহাস যদি আমরা পেছনে ফিরে তাকাই, 23শে জুন 1985 সাল, মৃত্যুর সংখ্যা
29 জন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কোথায় হয়েছিল? আটলান্টিক মহাসাগর এলাকায় কিন্তু এই দুর্ঘটনা হয়েছিল। দুর্ঘটনার কারণ কি? এয়ার ইন্ডিয়ার বিমানে বোমা বিস্ফোরণ। দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। একেবারে বিমানের সব কিছু কি খতিয়ে দেখা হয়েছিল? বিমান দুর্ঘটনা নিয়ে প্রশ্ন উঠছে রীতিমতন। আমরা এই প্রসঙ্গে আসবো, তার আগে আবারও আমরা দেখানোর চেষ্টা পিসিআরকে বলবো সেই টেক্সট দেখানোর জন্য, যেখানে মূলত কবে এবং কিভাবে সেই দুর্ঘটনা ঘটেছে, কতজন প্রাণ হারিয়েছেন সে টেক্সট দেখানোর জন্য বলবো পিসিআরকে। যেখানে 329 জনের মৃত্যু হয়েছিল। আটলান্টিক মহাসাগরে জরুরি অবতরণ করতে হয়েছিল সেই প্লেনকে 1985 23শে জুন। আটলান্টিক মহাসাগর জরুরি অবতরণ, বোমা বিস্ফোরণ হয় এবং তারপর তড়িঘড়ি এমার্জেন্সিক্যাল সিচুয়েশনে আটলান্টিক মহাসাগরে সমুদ্রের ওপর প্লেন নামাতে হয় এবং যার ফলেই 329 জনের মৃত্যু হয়। আর নিবেদিতা, একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ 1985 সালের সেই ঘটনার কথা হয়তো স্মৃতিচারণা করছে 2025, কিন্তু যদিও সেটা ছিল বোমা বিস্ফোরণ, কিন্তু এবার কোনো রকম বোমা বিস্ফোরণ নয়, এবার একেবারেই বিপর্যয়, যান্ত্রিক গোলযোগ বলো বা যান্ত্রিক ত্রুটি বলো, যেটাই বলো না কেন। একেবারে গৌরব, তুমি যেমনটা বললে। এবার আমরা আরেকটি দুর্ঘটনা দেখব, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ দুর্ঘটনা। 12ই নভেম্বর 1986 সালে কিন্তু দুর্ঘটনা ঘটেছে। মৃত্যুর সংখ্যা 349 জন। দুর্ঘটনার কারণ কি? মাঝ আকাশে দুই বিমানে ধাক্কা লাগে। চোখরি দাদরি হরিয়ানা কিন্তু এই ঘটনা ঘটেছে। বিমান দুর্ঘটনার ইতিহাসে কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দুর্ঘটনা, যেখানে মাঝ আকাশে দুই বিমানের একেবারে ধাক্কা লাগে। দুই বিমান মাঝ আকাশে একে অপরের সংঘর্ষে চলে আসে এবং তারপরেই কিন্তু বিমান দুর্ঘটনা হয়, যেখানে 349 জনের প্রাণ হারায়। একেবারে গুরুত্বপূর্ণ কেন বলছি, দেখো এই কিন্তু এটিসি অর্থাৎ এয়ার কন্ট্রোল, যে আমাদের একেবারে টাওয়ার রয়েছে যারা কন্ট্রোল করছেন, অর্থাৎ ট্রাফিক কন্ট্রোল যারা রয়েছেন এয়ারের, সেখানে কিন্তু মূলত একটা যোগাযোগ বিচ্ছিন্ন হয় এবং যার কারণেই 1996 সাল, হয়তো খুব একটা বেশি দিন হয়নি এই ঘটনা। দেখো একেবারে 1996 থেকে যদি লক্ষ্য করে 2025 পর্যন্ত, হয়তো খুব জোর 25 থেকে 30 সালের কাছাকাছি হয়তো আপনারা হয়তো দেখেছেন বা আপনাদের সময়কার ঘটনা যারা হয়তো দর্শকরা রয়েছেন, সেখানে এই ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে কিন্তু ভয়াবহ বিপর্যয় সেদিনও নেমে এসেছিল। মাঝ আকাশে দুই বিমানের ধাক্কা লাগে। কী কারণে ধাক্কা? ট্রাফিক কন্ট্রোলে কোথাও একটা যোগাযোগ বিচ্ছিন্ন হয়। 349 জন প্রাণ হারান। এর পরবর্তী দেখব পাটনা, বিহার পাটনা, সেখানে দুর্ঘটনার কারণ কি? বিমানটি নিয়ন্ত্রণ হারিয়েছিল, অর্থাৎ আউট অফ কন্ট্রোল। 17 জুলাই 2000 সাল 7 জনের মৃত্যু, 60 জন, অর্থাৎ 60 জনের মৃত্যু হয়েছিল পাটনার ঘটনা। বিমান নিয়ন্ত্রণ হারিয়ে 17 জুলাই 2000 সালে এই বিপর্যয় নেমে এসেছিল ভারতের বুকে, পাটনার বুকে। নিবেদিতা, একেবারে গৌরব, বিমান দুর্ঘটনা হয়েছিল বিহারের পাটনায়। ঘনবসতি জনবহুল এলাকায় কিন্তু একটি বিমান ভেঙে পড়ে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং এর কারণ বিমান নিয়ন্ত্রণ হারিয়েছে। এবং আরেকটি কারণ কিন্তু উঠে আসছে, পাইলটের ভুলের কারণে প্রায় 60 জনের বেশি যাত্রী প্রাণ হারিয়েছে বলে জানা যায়। 2000 সালের ঘটনা, আজ থেকে প্রায় 25 বছর আগের ঘটনা। 17 জুলাই সেই ঘটনা। বিহারে কিন্তু একেবারে জনবহুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এরপরে আমরা পরবর্তী দুর্ঘটনার দিকে নজর রাখবো। বিভিন্ন দুর্ঘটনা কিন্তু ভারতের বুকে ঘটেছে, যেটি একেবারে সাধারণ মানুষকে আটকে দিয়েছে। এবার আমরা দেখছি 22শে মে 2010 সালে ম্যাংলো, কোথায় হয়েছিল? ম্যাংলোতে হয়েছিল। মৃত্যুর সংখ্যা 158 জন। দুর্ঘটনার কারণ হিসেবে দেখানো হয়েছে ল্যান্ডিংয়ের সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বিমানটি, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ভারতীয় ইতিহাসে, বিমান দুর্ঘটনার ইতিহাসে এটিও কিন্তু অন্যতম একটি দুর্ঘটনা। একদম নিবেদিত, দেখো অনেক মানে বলা যেতে পারে অনেক ইমার্জেন্সিকালীন সিচুয়েশনে একেবারেই বিপর্যয় ঘটে এসেছিল ভারতীয় বিমান বাহিনীর ইতিহাসে এবং সেখানে কিন্তু ভারতীয় বিমান দুর্ঘটনা অত্যন্ত দেখো একেবারেই মর্মান্তিক, বেদনাদায়ক। কেননা ভারত বিমান দুর্ঘটনার ইতিহাসে 22শে মে 2010 সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2020 সাল 7ই আগস্টের পর কোঝিকোড়ে 21 জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার কারণ কি? ভারী বৃষ্টির মধ্যে অবতরণের চেষ্টা করে। অর্থাৎ পাইলট জানতেন যেখানে মূলত যেই স্পেয়ারের উপর দিয়ে মূলত যাতায়াত করে প্লেন, যেখানে মূলত বলা যেতে পারে স্ট্র্যাটোস্ফিয়ারের উপর দিয়ে ট্রেন যাতায়াত করে প্লেন, এবং সেখানে কিন্তু তার নিচে মূলত ঝড় বৃষ্টি চলছিল এবং সেই বৃষ্টির মধ্যেই অবতরণ করার চেষ্টা করা হয় এবং সেই চেষ্টা থেকেই মূলত একটা কিন্তু একেবারে বলা যেতে পারে বিপর্যয় নেমে আসে। 21 জনের মৃত্যু হয়। একেবারে এই দুর্ঘটনার কথা আমি আরেকটু তোমাকে অ্যাড করব। এখানে কিন্তু বিমানের 4 টুকরো হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবার আহমেদাবাদে আরেকটি বিমান দুর্ঘটনা হয়েছিল, অর্থাৎ গতকালের দুর্ঘটনা, যেটি আরও সাধারণ মানুষকে আটকে দিয়েছে। সেই দুর্ঘটনার কথা আমরা দেখাচ্ছি। 12ই জুন 2025 কিন্তু কতজন মারা গেছে? 241 জন কিন্তু মারা গেছে। এখনও কারণ জানা যায়নি, তদন্ত সাপেক্ষ কারণ এখনও খতিয়ে দেখা হচ্ছে। কি কারণে মৃত্যু হচ্ছে সেই বিষয়ে কিন্তু জানা হচ্ছে। আহমেদাবাদের জায়গা এই মুহূর্তে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি গতকালের ঘটনা এবং সেখানে কিন্তু যথেষ্ট মৃত্যু হয়েছে এবং পুরো ঘটনা সাধারণ মানুষকে, ভারতবাসীকে আটকে তুলেছে। একদম মৃত্যুর সংখ্যা
241। আমরা আরও একবার একযোগে দেখে নেব ধীরে ধীরে। 23শে জুন 1985 আটলান্টিক মহাসাগরে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ায় 329। দুর্ঘটনার কারণ একেবারেই নিয়ন্ত্রণ হারানো। এরপর 12ই নভেম্বর 1996 চরখি দাদ্রি হরিয়ানা 349 জনের মৃত্যু দুর্ঘটনার কারণ, সেখানে নিয়ন্ত্রণ হারানো। এটাও নিয়ন্ত্রণ পাটনা, এখানেও বিমানটি নিয়ন্ত্রণ হারায়, 60 জন মৃত্যুর সংখ্যা হয় 17ই জুলাই 2000 সাল পাটনা বিহার। এরপর ম্যাংলোতে 22শে মে 2010 ল্যান্ডিংয়ের সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বিমানটি, প্রাণ হারায় 158 জন। এরপর মৃত্যুর সংখ্যা 21 জন কোঝিকোড়ে। দুর্ঘটনার কারণ কি? ভারী বৃষ্টির মধ্যে অবতরণের চেষ্টা করে। ঘটনা কবে? 7ই আগস্ট 2020। এরপর গতকালের ঘটনা 2025-এর 12ই জুন আহমেদাবাদে, একেবারেই 25-এ সেখানে 241 জন প্রাণ হারিয়েছেন। এবার আমরা যে বিষয়ে খেয়াল রাখবো, গতকাল যে বিমান দুর্ঘটনা হলো, মর্মান্তিক দুর্ঘটনা, কি কারণে এই দুর্ঘটনা হয়েছে প্রাথমিকভাবে আমরা সেই কারণগুলো আপনাদের সামনে তুলে ধরবো। যদিও এখনই সেটি প্রমাণিত হয়নি, তদন্ত সাপেক্ষ বিষয়, সেই বিষয়ে কিন্তু আমরা এবার নজর রাখছি। দেখো নিবেদিতা, বোয়িং বিমানে দু ধরনের ইঞ্জিন লক্ষ্য করা যায়। GE জেনেক্স রোলস রয়েস 1000 সেকেন্ড, বোয়িং 787-8 ড্রিমলাইনারের সমস্যা কোথায়? লিথিয়াম আয়নের সমস্যা। বোয়িং 787-8 ড্রিমলাইনারের সমস্যা বিমানের ইঞ্জিনে ফুয়েল লিক, এমনটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ ফুয়েল যদি লিক হয়ে যায়, অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ, যদি এখনও তদন্ত সাপেক্ষ বিষয়, অনেক উচ্চতায় ইঞ্জিনে বরফ জমে যায়, এটাই সমস্যা হয় এই বিমানের। যদিও এই বিমান নিয়ে, বোয়িং ড্রিমলাইনার নিয়ে বারংবার কিন্তু সমস্যা একটা উঠে আসছিল, যদিও সমাধানের কোনো বিষয় উঠে এসেছে কিনা সেই বিষয় এখনো পর্যন্ত স্পষ্ট নয়। নিবেদিতা, একেবারে গৌরব, যে বিষয়গুলি আমরা জানতে পারছি, তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, বিমানবন্দর থেকে সেই বিমান অবতরণ করে, বিমান শুরু হয়, কিন্তু 7.6 কিলোমিটার যাওয়ার পরেই কিন্তু বিমান একেবারে ধ্বংস হয়ে যায়। অর্থাৎ বেশি উচ্চতায় কিন্তু যেতে পারেনি। সেখানে এই যে সমস্যাগুলির কথা আমরা বলছি, যে বরফ জমে যাবে, কিংবা যে ফুয়েল, অর্থাৎ ইঞ্জিনে যেসব দরকার, পর্যাপ্ত তেল দরকার, সেই পর্যাপ্ত তেল কিন্তু বিমানে ছিল, কারণ বিমানটি যাচ্ছিল লন্ডনে। সেক্ষেত্রে কিন্তু বিমানে একেবারে ফুয়েল ভর্তি ছিল বলে আমরা জানতে পেরেছি। আর বোয়িং 787-8 ড্রিমলাইনারের প্রশ্ন কি সমস্যা তো দেখালাম নিবেদিতা আমরা। প্রশ্ন, বিমানের সুরক্ষা নিয়ে একাধিকবার প্রশ্ন আমেরিকান ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের, যদিও বারংবার প্রশ্ন করা হয়েছে, উত্তর কি উঠে এসেছে জানা নেই আমাদের কাছে, অর্থাৎ এখনো পর্যন্ত কেউ প্রকাশ্যে মুখ খোলেনি। 2013 সমস্ত বোয়িং ড্রিমলাইনার বসিয়ে দেয় ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। তারপরেও মূলত বারংবার একই রকম প্রশ্ন। দেখো, বিমানের সুরক্ষা নিয়েও একাধিকবার প্রশ্ন ওঠায় আমেরিকার ফেডারেল অ্যাভিয়েশনের অ্যাডমিনিস্ট্রেশন। 2013 সমস্ত বোয়িং ড্রিমলাইনার বসিয়ে দেয় ফেডারেল অ্যাভিয়েশনের, একেবারেই বলা যেতে পারে তারা। বিমানের সব কিছু কি খতিয়ে দেখা হয়েছিল? বিমানের দুর্ঘটনা নিয়ে বারংবার প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেক রকম প্রশ্ন কিন্তু উঠছে, প্রশ্ন অনেক, কিন্তু উত্তর তো নেই নিবেদিতা। একেবারে গৌরব, প্রশ্ন কিন্তু উঠছে, প্রশ্ন তুলছেন বিরোধীরা, প্রশ্ন তুলছে সাধারণ মানুষরা, প্রশ্ন তুলছে ভারতীয় নাগরিকরা। তাহলে কি এবার বিমানে উঠতে গিয়েও তাদেরকে কিন্তু জীবন হাতে নিয়ে উঠতে হবে? সেখানেও কি সুরক্ষা নেই? এমনটা কিন্তু বারবার প্রশ্ন উঠছে গৌরব। টেক অফের আগের চেকিংয়ে কি কোনো ত্রুটি ধরা পড়লো না? অর্থাৎ নিশ্চয়ই এত বড় একটা বিমান, আর যেখানে এয়ার ইন্ডিয়ার মতন বিমান টাটা গোষ্ঠীর নিয়ন্ত্রিত, লন্ডন যাওয়ার জন্য লন্ডনের উদ্দেশ্যে পাড়ি দিচ্ছিল, এবং সেখানে এই প্রশ্ন উঠছে টেক অফের আগে চেকিং কি করা হয়নি? আহমেদাবাদে বিমানবন্দরের কাছে এত উঁচু বহুতল কিভাবে নির্মাণ হলো, এই প্রশ্ন থেকে যাচ্ছে। অর্থাৎ নিশ্চয়ই একেবারেই বলা যেতে পারে প্রসিডিওর রয়েছে, একটা রুলস রয়েছে, নিয়ম রয়েছে, যেখানে দাঁড়িয়ে থেকে বিমানের আশেপাশে 5 তলার উঁচু বাড়ি হয় না বা তৈরি করা সম্ভব হয় না বেশ কিছু কিলোমিটার জুড়ে। কিন্তু সেখানে এই সরকারিভাবে মেডিকেল কলেজের আবাসন কিভাবে তৈরি হলো, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে নিবেদিতা। একবারে বিমানবন্দর থেকে 7.6 কিলোমিটার দূরেই কিন্তু এই বিমান দুর্ঘটনা ঘটে। আর বিমানবন্দরের কাছে ফ্লাইং পথেই দেখো 7 তলা বাড়ি কিভাবে, অর্থাৎ যেই বাড়িতে গিয়ে আবাসনে গিয়ে ধাক্কা দিল বিমান, সেখানে একেবারে সেখানে কিন্তু নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। তাহলে সেখানকার স্থানীয় প্রশাসন কি দেখছেন না যে এই নির্মাণগুলো হয়ে যাচ্ছে একের পর এক? বিমানে সবকিছু খতিয়ে দেখা কেন হয়নি সে বিষয়েও কিন্তু প্রশ্ন উঠছে। টেক অফের আগে চেকিং এর সময় ত্রুটি কেন ধরা পড়লো না? বারবার কিন্তু এই প্রশ্নগুলি উঠে আসে। একেবারে দেখুন, বারংবার একক বিষয় নিয়ে প্রশ্ন, একাধিক বিষয়, একটি বিষয় নয় নিবেদিতা, অনেকগুলো বিষয় নিয়ে প্রশ্ন উঠছে। আর আজকে ইঙ্গিত থেকে কি ইঙ্গিত পাচ্ছেন বলুন তো? যেখানে দাঁড়িয়ে থেকে এই বিমান সংস্থার ওপর, বিমান একেবারে যারা নিয়ন্ত্রণ করে তাদের উপর কিন্তু প্রশ্ন দাঁড়িয়ে যাচ্ছে। একটা প্রশ্ন উঠছে এলাকার প্রশাসনের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং পদক্ষেপ নিয়ে। যেখানে দেখা যাচ্ছে কি, যেখানে যে কোনো বিমানবন্দরের পার্শ্ববর্তী এলাকায় বেশ কিছু কয়েক মিনিটের মধ্যে 5 তলার বেশি উঁচু বিল্ডিং লক্ষ্য করা যায় না, বা সেটা বেআইনি বলে বিবেচিত করা হয়। কিন্তু
একটা আহমেদাবাদ বিমানবন্দর, তার পাশে ফ্লাইং পথে এত বড় বিল্ডিং, 7তলা বিল্ডিং, তাও আবার সরকারি কলেজ, সরকারি মেডিকেল কলেজ, তার বিল্ডিং কিভাবে এলো, কিভাবে তৈরি হলো নির্মীয়মান, তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলতে শুরু হয়েছে, প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন ওঠা স্বাভাবিক নিবেদিতা, বারংবার অনেক প্রশ্ন উঠছে কিন্তু উত্তর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। আর সেখানেই বারংবার যে প্রশ্নগুলো আমরা তুলছিলাম, যে প্রশ্নগুলো আমাদের নয়, প্রশ্নগুলো সাধারণ মানুষের, প্রশ্নগুলো বিরোধীদের, প্রশ্নগুলো আম জনতার। তারা বলছে সেখানে বোয়িং পথে, মূলত যে বোয়িং 787-8 কথা হচ্ছে, সেই বোয়িংয়ে বারংবার একাধিক সমস্যা দেখা দিয়েছে। এর আগেও এই এয়ার ইন্ডিয়ার বোয়িং নিয়ে প্রশ্ন উঠেছে, এর আগেও সমস্যা দেখা দিয়েছে। তার পরেও চেকিংয়ের আগে, অর্থাৎ টেক অফের আগে কি চেকিং করা হয়নি, বা চেকিং করা হলেও কোনো কি সমস্যা ধরা পড়লো না? যদি এত বড় কথা উঠে থাকে, অর্থাৎ যে প্রশ্ন বারংবার উঠে আসে, যেই সমস্যার কথা বারংবার উঠে আসছে, যদিও সূত্র মারফত খবর, সেটা হচ্ছে গিয়ে ফুয়েলে লিক থাকলেও থাকতে পারে, আর যার জন্য কিন্তু বিস্ফোরণ ঘটে। এবং সেখানেই মূলত এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে নিবেদিতা। তো প্রশ্ন থেকেই যাচ্ছে, একাধিক প্রশ্ন, অর্থাৎ টেক অফের আগে কি একেবারে চেকিং করা গেল না? যেখানে 242 জন যাত্রী ছিলেন, 10 জন ক্রিউ মেম্বার সহ, বিমান কর্মী সহ মূলত 241 জন যাত্রী, তার মধ্যে একজন ইতিমধ্যেই প্রাণে বেঁচেছেন। 242 জনের মধ্যে বরাত জনের প্রাণ তো বেঁচে গিয়েছেন, কিন্তু প্রশ্ন তো থেকেই যাচ্ছে নিবেদিতা। একেবারে গৌরব, তুমি যেমনটা বলছো, প্রশ্ন কিন্তু বারবার উঠছে। কারণ আমরা যখন কোনো বিমানে যখন উঠি, আমরা কিন্তু প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা আগে সেই বিমানবন্দরে পৌঁছে যাই। কারণ একাধিক চেকিং হয়, একাধিক বোর্ডিং পাস হয়, বিভিন্ন সময় অপেক্ষা করতে হয়। সেখানে কিন্তু এক এক সময় এক একটা বাহানা আমরা দেখতে পারি বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে। বারবার চেকিং করা হয় সাধারণ মানুষকে, যারা যখন বিমানে উঠবে বিভিন্ন জায়গায় কিন্তু তাকে পাঠানো হয় চেকিংয়ের জন্য, এখানে সেখানে। অথচ তারা নিজের বিমানে একবারও চেকিং করলো না। এই বিষয়টা কি উঠছে না গৌরব? কি মনে হচ্ছে তোমার? একেবারে দেখো, এই খবর হয়তো আমরা দেখাতেই হচ্ছে, কেননা অত্যন্ত মর্মান্তিক, অত্যন্ত শোকাহতকর খবর কিন্তু দেখাতেই হচ্ছে আপনাদের সামনে। যেখানে দাঁড়িয়ে থেকে এত বড় দুর্ঘটনা, এত বড় বিপর্যয়, এরপর এই খামখেয়ালিপনাও যদি হয়ে থাকে, যদিও বা কোনো রকম গাফিলতি হয়ে থাকে, তার উত্তর কে দেবে? যদি কী কারণে বা দুর্ঘটনা, এটিসির সঙ্গে কি কন্ট্রোল করা সম্ভব হয়নি? অর্থাৎ এটিসি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে কি যোগাযোগ করা সম্পূর্ণ স্বাভাবিক হয়নি, বা যোগাযোগ করা কি যায়নি, আর যার জন্য কি দুর্ঘটনা? এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে। যদিও মনে করা হচ্ছে পাইলটরা মেডে কল করেছিল। মেডে কল কি নিবেদিতা? মেডে কল যখন কোনো বিমান একেবারেই বিপর্যয়ের মুখে যায়, বা কোনো রকম এমার্জেন্সিক্যাল সিচুয়েশন দেখতে পায় পাইলটরা, ককপিটরা, তখন কিন্তু একেবারেই এটিসিকে ফোন করে যোগাযোগ স্থাপনের চেষ্টা করে, এবং তার পাশ থেকে রিপ্লাই আসার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হয়। কিন্তু প্রশ্ন উঠছে, এটিসির সঙ্গে যোগাযোগের পর রিপ্লাই না আসার আগেই রীতিমতো কিন্তু এত বড় বিপর্যয়। প্রশ্ন তো উঠছেই, গাফিলতিই বলুন, কিংবা রীতিমতো কিন্তু যোগাযোগ স্থাপনে পেছনেই বলুন, আর সেখানেই দাঁড়িয়ে থেকে মূলত প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। যদিও অত্যন্ত মর্মান্তিক, অত্যন্ত শোকাহত ঘটনা। এখনো পর্যন্ত এনআইএ তদন্তে নেমেছে, এনএসজি পৌঁছে গিয়েছে, গুজরাট পুলিশ রয়েছে একযোগে, এনডিআরএফ রয়েছে, ডিজিসিএ রয়েছে, ডিরেক্টর জেনারেল অফ তোমার একেবারে সেন্ট্রাল অ্যাভিয়েশন রয়েছে, সকলে একযোগে তদন্ত করছে। এখনো তদন্ত সাপেক্ষ বিষয়, যদিও কি থেকে সমস্যা, কি থেকে মূলত এত বড় বিপর্যয় ঘটলো এখনো পর্যন্ত স্পষ্ট নয় নিবেদিতা। একেবারে গৌরব, তুমি যেমনটা বললে, এই যে এত তদন্ত নেমেছে, কিন্তু তার মাঝে একটি ভালো জিনিস হয়েছে। কথায় বলে, রাখে হরি মারে কে। অর্থাৎ এই যে বিমান দুর্ঘটনা, সেখানে কিন্তু একজনের প্রাণ বেঁচেছে। তিনি তার উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে বিভিন্নভাবে সেই বিমান থেকে তিনি কিন্তু বেরিয়ে আসতে পেরেছেন, এবং এই মুহূর্তে তিনি কিন্তু একেবারে সুস্থ রয়েছেন। তিনি কিভাবে বেঁচে ফিরলেন আমরা দেখাবো আমাদের দর্শকদের। कैसे हुआ तो मैंने उसके बारे में बताया, और सब हाल चाल पूछा सब। विश्वास, अगर हम जानना चाहें कि आप थोड़ा सा बता पाएं कि ये हादसा कैसे हुआ था, क्योंकि ये एक बड़ा चमत्कार है जिस तरीके से आप वहाँ से इकलौते ऐसे शख्स हैं जो जिंदा बचे। वो मेरे नज़रों के सब सामने हुआ था। मेरे खुद को भी बिलीव नहीं होता कि मैं कैसे उसमें से जिंदा बाहर निकला, क्योंकि थोड़ा टाइम लिए कि तो मेरे को लगा था कि मैं भी मरने वाला हूँ, लेकिन जब मेरी आँख खुल के मैं देखा ना, तो मुझे लगा मैं जिंदा हूँ। तो मैंने ट्राई किया, जब मेरी सीट थे वो मेरी बेल्ट निकाला, मैंने वो ट्राई किया जहाँ से निकल सकता वहाँ से, तो मैं निकल गया वहाँ से। मेरे नज़रों के सामने एयर होस्टल और दूसरे आंटी अंकल सभी उसमें मिस हो गए थे सभी। अच्छा, थोड़ा सा बता पाएं, जब जैसे ही टेक ऑफ हुई फ्लाइट, क्या हुआ था और अचानक से कैसे हादसा हुआ? टेक ऑफ के बाद 1 मिनट के अंदर ही जब टेक ऑफ हुआ ना, तो सडनली 5-10 सेकंड कैसे लगा जैसे स्ट्रक हो गया वो। बाद में से मेरे को लगा कि कुछ हुआ। बाद में प्लेन में लाइट ऑन हो गई, ग्रीन और वाइट। बाद में वो पता नहीं, वो प्लेन टेक ऑफ ज्यादा करने के लिए वो रेस तो बोलते हैं क्या, रेस दिया होगा ऐसा कुछ, और सीधा स्पीड में ही घुस गया जहाँ वो क्या था वो हॉस्टल था एक हॉस्पिटल का। हाँ, हॉस्टल में।
और सब सामने सब हुआ। ये जब फ्लाइट जब क्रैश हुई उस समय हॉस्टल पे लैंड की थी, उसी समय आप बाहर निकले थे? नहीं, क्योंकि आई थिंक मेरे को जब मैं जो साइड पे था ना, वो साइड हॉस्टल पे नहीं लैंड हुई थी। हॉस्टल के जो ग्राउंड फ्लोर है ना, जैसे नीचे, वहाँ लैंड हुई थी। तो मुझे दूसरे के बारे में मेरे को पता नहीं, लेकिन मैं जहाँ लैंड हुआ था ना, वो नीचे की साइड थी। तो जब वहाँ थोड़ा पेस भी था प्लेन के जब बाहर, तो जब जैसे मेरा डोर टूटा ना सब, तो मैंने देखा ना जब सामने कि थोड़ा इधर पेस है, मैं ट्राई कर सकता हूँ निकलने के लिए। तो मैंने ट्राई किया निकलने के लिए, तो फिर मैं निकल गया उधर, क्योंकि अपोजिट साइड पे था ना वो बिल्डिंग का वो था ना दीवार, तो उधर से कोई शायद नहीं निकल सका होगा, क्योंकि उधर पूरा उधर ही क्रैश हुआ था। मैं जो जहाँ था वहाँ थोड़ा पेस था। फिर भी मेरे पता नहीं मैं कैसे बचा हूँ, क्योंकि मेरे नज़र के सामने ही सब दो एयर होस्टल वो अंकल आंटी सब उधर ही सब। आप पैदल चल के आए वहाँ से निकल के? हाँ, और थोड़ा जब आग लगी ना, मेरा लेफ्ट हैंड भी जल गया थोड़ा। फिर एम्बुलेंस मेरे को उठा लेके इधर आया हॉस्पिटल में। अभी इलाज वगैरह कैसा हो रहा है? अभी कैसा फील कर रहे हैं आप? इलाज बहुत अच्छा, यहाँ के लोग बहुत सपोर्टिंग है, बहुत अच्छा इलाज कर रहे हैं सब। গৌরব, আমরা দেখলাম তার অভিজ্ঞতা, কিভাবে তিনি বেঁচে ফিরেছেন, একেবারে ভগবানের আশীর্বাদ বলা চলে। তিনি একদম সুস্থ এই মুহূর্তে রয়েছেন এবং তার অভিজ্ঞতা আমাদের দর্শকদের সামনে কিন্তু তিনি তুলে ধরলেন। পুরো ঘটনার বিবরণ তিনি দিলেন, কিভাবে তিনি সেখানে ফিরলেন। তবে যারা মারা গেছেন তাদের আমরা একটু বিস্তারিত বলবো, তারা কোথায় থেকে এসেছিলেন। আহমেদাবাদ থেকে লন্ডনগামী যে বিমান ছিল এয়ার ইন্ডিয়ার বিমান, সেখানে প্রায় 169 জন ছিলেন যারা ভারতীয় ছিলেন, 53 জন ছিলেন যারা ব্রিটিশ ছিলেন, 7 জন পর্তুগিজ ছিলেন এবং একজন কানাডিয়ান যাত্রী ছিলেন, এমনটা কিন্তু জানা যাচ্ছে। সূত্রের খবর অনুযায়ী আমরা জানতে পারছি। তবে তার মধ্যে একজন বেঁচে ফিরেছেন এবং তার অভিজ্ঞতা কিন্তু আমরা ইতিমধ্যেই আপনাদের সামনে তুলে ধরলাম। আর নিবেদিতা, এখানেই প্রশ্ন তো থেকেই যাচ্ছে, কিন্তু তার আগে ম্যাপের মধ্য দিয়ে দেখানোর চেষ্টা করবো আপনাদের সামনে, মানচিত্রের মধ্য দিয়ে মূলত গতকালের ঘটনা কিভাবে ঘটলো এবং এই শেষের 10 সেকেন্ড খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো নিবেদিতা, যেখানে সর্দার ভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর আহমেদাবাদ, যেখানে কিন্তু এই দুর্ঘটনা ঘটলো, অর্থাৎ ফ্লাইট সরাসরি উড়ে যায় দুপুর 1:38। দেখতে পাচ্ছেন গ্রাফিক্যাল ডিজাইনের মধ্য দিয়ে সেখানে ফ্লাইট উড়ে যায় এবং সেখানে রানের দৈর্ঘ্য প্রায় 3505 মিটার। এরপর সেখানে ক্র্যাশ হয় দুপুর 1:40, অর্থাৎ 2 মিনিটের ব্যবধান। দেখো 1:38 উড়ে যায়, দুপুর 1:40 গিয়ে ক্র্যাশ হয়। কোথায় ক্র্যাশ হয়? ডাক্তারদের হোস্টেলে, এবং সেখানেই বিস্ফোরণ ঘটে। ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয় 141 জন যাত্রীর। একেবারে আমরা দেখাচ্ছি সর্দার ভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান সে কিন্তু টেক অফ করে এবং প্রায় 7.6 কিলোমিটারই শুধুমাত্র পৌঁছতে পেরেছে। তার মাঝেই কিন্তু ক্র্যাশ হয়ে যায়। মেঘানি বিজে মেডিকেল কলেজ ইউজি হোস্টেলের মেসে এগিয়ে ধাক্কা মারে এবং সেখানেই কিন্তু মেডিকেল কলেজের যে ছাত্রছাত্রীরা ছিলেন তাদের কিন্তু তারাও গুরুতর আহত হয় এবং পুরো প্লেন একেবারে। আর এখানে নিবেদিতা প্রশ্ন উঠছে, দেখো মাত্র 3505 মিটার দৈর্ঘ্য রানওয়ে, এটা ক্রস করে মাত্র 2 মিনিট মাত্র প্লেন উড়েছে জাস্ট, এবং সেখানে গিয়ে প্লেন যখন ক্র্যাশ হচ্ছে কোথায়? ডাক্তারদের হোস্টেলের সেখানে কিন্তু রীতিমতো আবাসন স্থলে তারা ক্র্যাশ হচ্ছে এবং সেখানে রীতিমতো প্রশ্ন উঠছে 7তলা বিল্ডিং সেখানে কিভাবে ক্র্যাশ হলো এবং সেখানে এই নির্মীয়মান বিল্ডিং, এত বড় বিল্ডিং কিভাবে তৈরি হলো এই রানওয়ের পার্শ্ববর্তী এলাকায়, ফ্লাইটের একেবারে বিমানবন্দরের এলাকায়? এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে নিবেদিতা। আর সেখানেই যারা লাঞ্চে বসেছিলেন তাদের কিন্তু আর শেষ খাওয়া হলো না, অর্থাৎ শান্তির একটু আমেজ নিয়ে তারা খেতে বসেছিলেন, কিন্তু আকাশ থেকে নেমে পড়লো বিপদ, আকাশ থেকে নেমে পড়লো একেবারেই মৃত্যুর মুখ থেকে তারা কিন্তু মূলত বলা যেতে পারে ফিরে আসতে পারলেন না। মৃত্যু হলো আবাসনের ডাক্তারি পড়ুয়াদেরও। নিবেদিতা, একেবারে এই মুহূর্তে একজন প্রাক্তন বিমান এক্সপার্ট, তার আমরা বক্তব্য শুনবো। তিনি এই ঘটনা নিয়ে কি বললেন আমরা দেখাবো দর্শকদের। बहुत ही दर्दनाक हादसा, और उसमें क्या हुआ होगा ये तो फ्लाइट डेटा रिकॉर्डर, कॉकपिट वॉइस रिकॉर्डर, आकार्स के डेटा से पता चलेगा। लेकिन जो विजुअल्स आ रहे हैं उससे एक चीज़ साफ नज़र आता है कि एयरक्राफ्ट जो है वो फ्लाई कर रहा था और फ्लाई करते हुए ग्राउंड पे गया है। दैट मीन्स के एयर में कोई एक्सप्लोजन नहीं हुआ था। सबसे पहले तो ये। दूसरी चीज़ जो बहुत क्लियर है वो ये कि वेदर ऐसा हार्श वेदर नहीं था जो कि कंट्रीब्यूटरी फैक्टर हो सकता है। तीसरी चीज़ कि इस पूरे विजुअल्स से लगता है कि एयरक्राफ्ट को लॉस ऑफ पावर है। वो लॉस ऑफ पावर एक इंजन में है या दोनों इंजन में है
ये कहना बहुत डिफ़िकल्ट होगा, लेकिन जो भी पावर था दैट वाज नॉट सफिशिएंट टू कीप द एयरक्राफ्ट फ्लाइंग। उसको तो ये जो लॉस ऑफ पावर है, अगर हम इसको दो भाग में डिवाइड करें तो एक तो है टेक्निकल के इंजन के मैल फंक्शन। बहुत रेयर है कि दोनों इंजन का लॉस ऑफ पावर साइमल्टेनियसली हो। दूसरा है जैसा कि वो हडसन रिवर वाले में हुआ था, लॉस ऑफ पावर ऑन बोथ इंजन्स हुआ था, बट दैट वाज ड्यू टू बर्ड स्ट्राइक के वजह से हुआ था। दोनों इंजन लॉस हो गए थे। ये इंजन एयरबस 320 से बहुत बड़ा है और बर्ड हिट से भी दोनों इंजन का स्ट्रेट अवे एक साथ ख़त्म होना इन 1 मिनट ड्यूरेशन इज़ वेरी रेयर। सो इट्स वेरी डिफ़िकल्ट टू से कि टेक्निकल फॉल्ट ऐसा क्या हो सकता है जो कि दोनों इंजन के पावर को लॉस करेगा। क्या इतने बड़े बर्ड एक्टिविटी वहाँ पर थे? वैसे अहमदाबाद एयरपोर्ट में बर्ड्स बहुत हैं, लेकिन क्या वो इतने ज़्यादा थे कि एयरबस बोइंग 787 जैसे जहाज़ के दोनों इंजन को एक साथ ख़त्म कर सकता है? क्वाइट अनलाइकली, बट दैट इज़ वन ऑफ द पॉसिबिलिटी। अभी खबर ये है कि पायलट ने मेडे कॉल दिया था। इसका मतलब ये है कि जो भी फेलियर था वो पायलट के कॉकपिट में दिखा था। अगर वो दिखा था दैट मीन्स कि वो टेक्निकली उसमें वो फॉल्ट नज़र आया और उसको ये लोग कॉम्बैट करते हुए एयरबॉर्न हुए। जो चीज़ मुझे नहीं समझ में आ रही है कि उनका लैंडिंग गियर क्यों डाउन था और क्या फ्लैप्स के पोजीशन वही थे जिस पे कि परफॉर्मेंस कैलकुलेट किया गया था। फ्लैप्स एक विंग्स के पीछे में एक डिवाइस होता है जो कि लिफ्ट को बढ़ाता है। तो जब एयरक्राफ्ट टेक ऑफ करता है तो उसका फ्लैप्स टेक ऑफ पे होता है, लैंडिंग गियर डाउन होता है। जैसे ही एयरबॉर्न होता है तो लैंडिंग गियर को अप किया जाता है। वो 30 से 50 फीट के ऊपर में लैंडिंग गियर को अप करने की कार्यवाही 50 फीट से ऊपर से शुरू हो जाती है। और इस केस में लैंडिंग गियर डाउन है। पॉसिबिलिटी के एयरक्राफ्ट का इंजन पावर लॉस वाज डिटेक्टेड बिफोर हैंड। अब टेक्निकल फॉल्ट के साथ अगर कोई मिक्सअप ऑफ पायलट एक्शन हुआ है कॉकपिट में तो वो CVR और FDR ही बताएगा। लेकिन विजिबली जो नज़र आ रहा है, पायलट इन कमांड जो कंट्रोल पे थे वो एयरक्राफ्ट के नोज को पिच कर रहा है ऊपर की तरफ टू कंट्रोल द फ्लाइट फ्रॉम डिसेंडिंग और कंटिन्यू क्लाइंबिंग। ये दोनों ही चीज़ नहीं हो पा रहा था। इसकी वजह तो ये है कि सफिशिएंट पावर नहीं था या उस फ्लाइट कन्फिग्रेशन के लिए सफिशिएंट एयर स्पीड नहीं था। एयर स्पीड का मतलब कि अगर जहाज़ बहुत स्लो है और फ्लैप्स अगर अप है तो अगेन एयरक्राफ्ट फ्लाई नहीं कर पाएगा। और दूसरा ये है कि सभी चीज़ सही है और पावर नहीं है, अगेन एयरक्राफ्ट फ्लाई नहीं कर पाएगा। तो इन सारे चीज़ इतने वेरिएबल्स हैं कि किसी भी तरह का स्पेकुलेशन विल बी वो अनजस्ट होगा फॉर दी पायलट्स ऑन बोर्ड। अब कैसी स्थिति रही होगी पायलट्स के नज़रिए से कि जहाज़ जो है वो पायलट उसको उड़ाने की कोशिश कर रहा है और जहाज़ नीचे की तरफ गिरा चला जा रहा है और पायलट को ये पता नहीं चल रहा है ये हो क्यों रहा है, या इंजन्स पावर नहीं डेवलप कर रहे हैं। इट इज़ अ वेरी बहुत ही डिफ़िकल्ट सिनेरियो है इस चीज़ को गेस करना, ठीक है। लेकिन FDR विल से बहुत बड़ा सवाल है कि लैंडिंग गियर ऊपर क्यों नहीं था, क्योंकि ख़बर यह है कि जहाज़ 600 फीट तक ऊपर गया था, तो 600 फीट तक उसके लैंडिंग गियर ऊपर होने चाहिए थे। और क्या फ्लैप्स अपनी जगह पे था, ये सब दीज आर जो चीज़ है वो इन्वेस्टिगेशन की चीज़ है और किसी को भी स्पेकुलेट करने का हक नहीं है। मैं ये बोल रहा हूँ कि वेदर, हॉट टेम्परेचर, रनवे, ये सारा चीज़ परफॉर्मेंस एयरक्राफ्ट के इंजन पावर और कन्फिग्रेशन पे डिपेंड करता है। इंजन पावर टेक्निकली ख़राब हो सकता है, इंजन पावर बर्ड हिट की वजह से भी जा सकता है और एयरक्राफ्ट का कन्फिग्रेशन पायलट के हाथ में होता है। क्या एक प्रॉब्लम था या मल्टीपल प्रॉब्लम था, अभी कोई कुछ नहीं कहा जा सकता। फ्लाइट ड्यूरेशन के हिसाब से फ्यूल कैलकुलेट करके फ्यूल ऑन बोर्ड लिया जाता है और फ्यूल इतने 8-9 घंटे की फ़्लाइट के लिए 80-90 टन फ्यूल जो लिया जाएगा, उसके ये जहाज़ उसके लिए फुल्ली कैपेबल है
सिंगल इंजन एयरक्राफ्ट पे भी टेक ऑफ करने के लिए कैपेबल है। यहाँ पे मल्टीपल प्रॉब्लम्स हुए होंगे, सिर्फ एक इंजन के फेल होने से 787 या 737 या एयरबस 320 या कोई भी पैसेंजर एयरक्राफ्ट क्रैश नहीं करता है। सो इट इज़ ये फ्यूल ऑब्वियसली जाहिर है इतना डिस्टेंस है तो फ्यूल ज़्यादा लिया गया होगा, और फ्यूल ज़्यादा नहीं रिक्वायर्ड होता है ज़्यादा, तो उसी के हिसाब से लिया गया है। ग्राउंड से कोई असिस्टेंस नहीं मिल सकता था, एक्सेप्ट कि ग्राउंड फोरवार्न कर सकता था अगर जो बर्ड हिट का केस है। ये ग्राउंड्स में ऑब्जर्वर्स होते हैं, वो बोलते हैं कि आप अभी टेक ऑफ नहीं करें, अभी बर्ड्स हैं टेक ऑफ पाथ पे। अगर उसके अलावा ग्राउंड कोई असिस्टेंस नहीं दे सकता था, ये बात तो बिल्कुल क्लियर है। दूसरी चीज़, पायलट से चूक हुई थी या नहीं हुई थी, इट इज़ वेरी डिफिकल्ट टू से, एंड इट विल बी रॉन्ग टू से एट दिस पार्ट एट दिस टाइम। नंबर 3, पावर फेलियर था या एयरक्राफ्ट कन्फिग्रेशन मिसमैच था, वेरी डिफिकल्ट टू से, एफडीआर बोल सकता है। डेफिनेटली वेदर कंट्रीब्यूटरी फैक्टर नहीं था। हाँ, हॉट टेम्परेचर होने के वजह से परफॉर्मेंस थोड़ा डिग्रेड होता है, बट दे ऑल केटर फॉर इट। इट इज़ नॉट, ये ऐसी चीज़ नहीं है जिसके वजह से एक्सीडेंट हो जाता है। तो ना फ्यूल, ना एयरक्राफ्ट, ना टेक्नोलॉजी, एवरीथिंग इज़ गुड। ये वेदर भी सही था, तो काफ़ी बैफलिंग है कि लॉस ऑफ पावर था एंड एयरक्राफ्ट, वाई एयरक्राफ्ट वॉज नॉट एबल टू मेंटेन अ क्लाइंबिंग पाथ। मेरे याद से इससे बड़ी दुर्घटना ऑन टेक ऑफ लेग और कोई दूसरा तो है नहीं, और एयरबस ये बोइंग 787 के लिए भी ये सबसे बड़ी दुर्घटना है, और ऑब्वियसली ये टेक ऑफ के बाद हुआ है, तो ज़मीन पर भी बहुत सारे लोगों का जान माल गया है। तो मेरे हिसाब से इससे दुखद और इससे बड़ी घटना लास्ट डिकेड में तो नज़र नहीं आती है। इन्वेस्टिगेशन सारे एंगल्स को देखेगा, लेकिन जो विजुअल्स आप हमें दिखा रहे हैं उसमें किसी भी तरह का इस तरह का बैटरी एक्सप्लोजन वगैरह कोई चीज़ नज़र नहीं आता है, और उससे एयरक्राफ्ट के पावर लॉस से कोई सरोकार नहीं है। एक तो ये टेक्नोलॉजिकली एयरक्राफ्ट बहुत प्रोवन है, पायलट्स ट्रेंड हैं, लेकिन उसके बावजूद पार्ट ऑफ द गेम है कि इस पर्टिकुलर एविएशन में कुछ चीज़ें होती हैं जो कि ह्यूमैनिटी पहली बार देखता है, और फिर उसके बचाव में चीज़ें की जाती हैं। लेकिन यहाँ पे ये है कि पायलट ने मेडे कॉल दिया था पहले, और उसके बाद फ्लाइट जो है कंटिन्यू टू डिटोरिएट। क्या मेडे कॉल करने के बाद देर हैव बीन फ्यू मोर मिस्टेक्स, बिकॉज इट इज़ लाइकलीहुड व्हेन एज अ पायलट सीटेड इन द कॉकपिट आप देख रहे हैं कि एयरक्राफ्ट जो है वो फ्लाइबल नहीं है, तो क्या आप वही एक्शन करते हैं जो कि उस वक्त करना चाहिए या नहीं करना चाहिए? सब्जेक्ट ऑफ इन्वेस्टिगेशन, एंड इट इज़ वेरी डिफ़िकल्ट टू कमेंट कि क्या सही है और क्या गलत उस वक्त हुआ था, अनलेस आपके पास DFDR, CVR, आकार्स के रिपोर्ट नहीं आएंगे। গৌরব, আমরা দেখলাম কিভাবে বিশেষজ্ঞরা কি বললেন এই বিমান দুর্ঘটনা নিয়ে। মেয়েদের কথাও কিন্তু তারাও তুললেন, তুমি যেমনটা বললে কিছুক্ষণ আগে। সে বিষয়ে আমরা আরও বিস্তারিত আপনাদের সামনে, দর্শকদের সামনে তুলে ধরবো। ততক্ষণের জন্য আমরা বিরতি চাইছি, কিছুক্ষণের জন্যই ফিরে আসবো, সঙ্গে থাকুন। ফিল্ম ইঙ্গিতে আর বড় সড়ো আপডেট দিচ্ছি আপনাদের সামনে। ইতিমধ্যেই ব্ল্যাক বক্স উদ্ধার করা সম্ভব হয়েছে। জানিয়ে রাখি আপনাদের বড় আপডেট, উদ্ধার আহমেদাবাদের দুর্ঘটনাগ্রস্ত বিমানের ব্ল্যাক বক্স। স্থানীয় একটি ছাদ থেকে উদ্ধার বিমানের ব্ল্যাক বক্সটি। আমরা জানিয়ে রাখি আপনাদের এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি, দেখুন সেই কমলা কালারের ব্ল্যাক বক্স, যেই ব্ল্যাক বক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ বিমান বিপর্যয় ঘটে যাওয়ার পর মূলত তথ্য আদান প্রদান, রেকর্ডিং এই সিস্টেম, অর্থাৎ এখানে কিন্তু মূলত ব্ল্যাক বক্সের কাজ এবং কার্যকারিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্ধার আহমেদাবাদে দুর্ঘটনাগ্রস্ত বিমানের ব্ল্যাক বক্স। জানিয়ে রাখি আপনাদের স্থানীয় একটি ছাদ থেকে উদ্ধার করা হলো বিমানের ব্ল্যাক বক্সটি। গতকালের দুর্ঘটনা, অর্থাৎ গতকাল বিমান বিপর্যয় এবং তারপর মূলত ব্ল্যাক বক্স নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল, আর সেই ব্ল্যাক বক্স এবার উদ্ধার করা সম্ভব হলো। উদ্ধার আহমেদাবাদের দুর্ঘটনাগ্রস্ত বিমানের ব্ল্যাক বক্স, এবং এখন থেকে হয়তো এই ব্ল্যাক বক্স উদ্ধার করার পর যথারীতি সামনে আসতে চলেছে মূলত কী কারণে ঘটলো সমস্যা, কী কারণে মূলত এই দুর্ঘটনা ঘটলো। এমনটাই কিন্তু জানা যাচ্ছে যে এই ব্ল্যাক বক্স উদ্ধারের পর রীতিমতো কিন্তু বলাই যেতে পারে ব্ল্যাক বক্স অত্যন্ত ভূমিকা পালন করে নিবেদিতার। ব্ল্যাক বক্স উদ্ধারের পর রীতিমতো মনে করা হচ্ছে যারা তদন্তকারী করছেন, যারা তদন্তকারী দল রয়েছেন, NIA থেকে NSG এবং গুজরাট পুলিশ, পাশাপাশি একেবারে NDRF-এর টিমরা সেখানে পৌঁছেছে উদ্ধার অভিযানে। এবং NDRF যখন উদ্ধার অভিযান চালাচ্ছে তখনই পার্শ্ববর্তী যেখানে মূলত এই দুর্ঘটনা ঘটে বিমানের মূলত এই বিমান বিপর্যয়ের পর মূলত একটি ছাদ থেকে, পার্শ্ববর্তী একটি ছাদ থেকে উদ্ধার করা হলো এই ব্ল্যাক বক্সটিকে। এবং এই ব্ল্যাক বক্স
উদ্ধারের পর রীতিমতো এখন মনে করা হচ্ছে ব্ল্যাক বক্স উদ্ধারের পর, ভালো করে শুনুন, ব্ল্যাক বক্স উদ্ধারের পর এবার মূলত জানা যেতে পারে আসল কারণ কি থেকে হলো এই দুর্ঘটনা, কি জন্যই বা হলো, এমন দুর্ঘটনা ঘটলো কিভাবে, আর এই ব্ল্যাক বক্স ঠিক কী কার্যকারিতা রয়েছে, এর কী কী পদক্ষেপ নেয় এই ব্ল্যাক বক্স, দেখুন। একবারে ব্ল্যাক বক্সের প্রধান কি উদ্দেশ্য থাকে? ফ্লাইট সম্পর্কিত ডেটা সংগ্রহ করা। ব্ল্যাক বক্স বিমানের ফ্লাইটের ডেটা রেকর্ডার হিসেবে কিন্তু কাজ করে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ব্ল্যাক বক্সের গুরুত্ব, কারণ এই ব্ল্যাক বক্সে একাধিক জিনিস আমরা দেখতে পাই। গতি অর্থাৎ স্পিড, উচ্চতা সেটি দেখতে পাই, দিক নির্দেশনা সেটি কিন্তু এই ব্ল্যাক বক্সে রেকর্ড হয়, ইঞ্জিন পারফরমেন্স সেটিও কিন্তু এই ব্ল্যাক বক্সে থাকে, ককপিট কন্ট্রোলের অবস্থান ইত্যাদি পুরোটাই কিন্তু এই ব্ল্যাক বক্সের কাজ। অর্থাৎ এই ব্ল্যাক বক্স এবার উদ্ধার হওয়ায় কিন্তু এবার আসল তদন্ততে উঠে আসবে যে কি কারণে বিমান দুর্ঘটনা ঘটে। অংশের বিভিন্ন অংশ সংরক্ষণ করে ব্ল্যাক বক্স, অর্থাৎ আবারও বলি গতি, উচ্চতা, দিক নির্দেশিকা ইত্যাদি ইত্যাদি কিন্তু এই ব্ল্যাক বক্সে রেকর্ড করা হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ব্ল্যাক বক্সের ভূমিকা। উদ্ধারকারী বিমানের দুটো রেকর্ডিং ইউনিট কিন্তু এই ব্ল্যাক বক্সের ডেটাতে পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। বিমানের প্রতিটি টেকনিক্যাল যে তথ্য সংরক্ষণ এই ব্ল্যাক বক্সে করা হয়, গতি, উচ্চতা, ইঞ্জিন পারফরমেন্স, রাডার ইনপুট, প্রতিটি ককপিট কন্ট্রোল অবস্থান প্রতিটি কিন্তু এই ব্ল্যাক বক্সে পাওয়া যায়। এবার এই ব্ল্যাক বক্স মেলায় কিন্তু তদন্তকারী যে সংস্থা রয়েছে তাদের কিন্তু এবার সুবিধা হবে পুরো বিষয়টি তাদেরকে তদন্ত করতে, এবং কি কারণে এই বিমান দুর্ঘটনা ঘটলো, কতটা উচ্চতায় সেই বিমান ছিল, যে ধারণাগুলো করা হচ্ছিল সেই ধারণাগুলো কতটা মিলবে এখন কিন্তু এই ব্ল্যাক বক্স উদ্ধারের পরে একেবারে স্পষ্ট হবে। গৌরব, একদম নিবেদিতা, এই ব্ল্যাক বক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ককপিটের কথোপকথন রেকর্ড করা হয় ব্ল্যাক বক্সের ককপিট ভয়েস রেকর্ডার, যাকে বলা হয় সিভিআর। অংশ পাইলট এবং সহ পাইলটদের মধ্যে হওয়া সব কথাবার্তা রেকর্ড করে এই বলা যেতে পারে ব্ল্যাক বক্স, এবং সেখানে এছাড়াও বিমানের ভেতরে শব্দ যেমন অ্যালবাম থেকে শুরু করে যান্ত্রিক আওয়াজ সংরক্ষিত থাকে। অর্থাৎ মূলত বিমানে যদি কোনো রকমভাবে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে এবং বিমানে মূলত কী কারণ থেকে এই সমস্যা ঘটলো তা সমস্ত কিছু এই ফ্লাইট রেকর্ডার ডু নট ওপেন এই সিস্টেম কিন্তু ধরে নিয়েছে। অর্থাৎ এই সিস্টেমে আদতেও ধরা পড়ছে কিনা এই বিষয়ে এখন তদন্ত সাপেক্ষে কিন্তু এই ব্ল্যাক বক্স উদ্ধারের পর যথারীতি মনে করা হচ্ছে তদন্তের খাতিরে, তদন্তের তাগিদে অনেকটাই এগোবে তদন্ত, এমনটাই মনে করা হচ্ছে নিবেদিতা। ককপিটের কথোপকথন রেকর্ড করা, ব্ল্যাক বক্সের ককপিট ভয়েস রেকর্ডার সিভিআর রেকর্ড করা, পাশাপাশি পাইলট এবং সহ পাইলটদের মধ্যে হওয়া সব কথাবার্তা রেকর্ড করে। এছাড়াও বিমানের ভেতরে শব্দ যেমন অ্যালার্ম থেকে শুরু করে যান্ত্রিক আওয়াজ সংরক্ষিত করা থাকে এই একেবারে ফ্লাইট রেকর্ডার সিস্টেমে, অর্থাৎ যাকে বলা হয় ব্ল্যাক বক্স। দুটো ব্ল্যাক বক্স থাকে, ইতিমধ্যেই আরও একটি ব্ল্যাক বক্স উদ্ধার করা সম্ভব হলো, আর কিছুক্ষণ আগে সিভিআর উদ্ধার করা সম্ভব হয়েছিল। আর এবার এই ব্ল্যাক বক্সটি যেই এলাকায় মূলত দুর্ঘটনা ঘটে বিমানটি, যেখানে বিস্ফোরিত হয় বিমান, যেখানে মূলত ছিন্ন ভিন্ন হয়ে পড়ে, টুকরো টুকরো হয়ে পড়ে বিমান, তার পার্শ্ববর্তী ছাদ থেকেই মূলত উদ্ধার করা সম্ভব হলো এই ব্ল্যাক বক্সকে, এবং এনডিআরএফের টিম উদ্ধার করেছে। দুর্ঘটনার আগে এবং দুর্ঘটনার সময় ঠিক কী ঘটেছিল তা বোঝার জন্য এই তথ্যগুলো বিশ্লেষণ করা হয়। ব্ল্যাক বক্সের মাধ্যমে দুর্ঘটনার প্রকৃত কারণ নিয়েও করা সম্ভব হয়। একেবারে গৌরব, তুমি যেমনটা বললে বিমান দুর্ঘটনার কারণ নির্ধারণ করার জন্য এই ব্ল্যাক বক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে নিরাপত্তা নিশ্চিত করাও কিন্তু এই ব্ল্যাক বক্সের অন্যতম কারণ, যেটি কিন্তু আমরা দেখাচ্ছি। ফ্লাইট সম্পর্কিত ডেটা সংগ্রহ করা, ব্ল্যাক বক্স বিমান ফ্লাইটের ডেটা রেকর্ডিং করে, এমনটা কিন্তু আমরা জানতে পারছি। গতি, উচ্চতা, দিক নির্দেশিকা, ইঞ্জিন পারফরমেন্স প্রতিটি জিনিস কিন্তু এই ব্ল্যাক বক্স রেকর্ড করে, ভয়েস রেকর্ড করে। অর্থাৎ একটি বিমানে সাধারণ মানুষ যারা কথা বলে কিংবা যারা পাইলট তারা কি বিষয় রয়েছে, তারা কতটা কথা বলছে, কি বিষয়ে তারা কথা বলছেন, প্রতিটি জিনিস কিন্তু এই ব্ল্যাক বক্সে কিন্তু একেবারে কিন্তু রেকর্ড হয়ে যায় বলে আমরা জানতে পারছি। এবং এই ব্ল্যাক বক্স এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কারণ ইতিমধ্যে যে তদন্ত যে নামা হয়েছে, বিভিন্নভাবে তদন্ত করা হচ্ছে, প্রাথমিক ধারণা করা হচ্ছিল যেগুলি, সেইগুলো কিন্তু এখন একেবারে বাস্তব করতে অর্থাৎ প্রমাণ করতে এই ব্ল্যাক বক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই ব্ল্যাক বক্সের মাধ্যমে এবার জানা যাবে কতটা উচ্চতায় ছিল সেই বিমানে আসলে কি হয়েছিল, সাধারণ মানুষরা কিভাবে রিয়্যাক্ট করছিল বিমান দুর্ঘটনার হওয়ার আগে। যখন একটি দুর্ঘটনা হয় তখন কিন্তু সাধারণ মানুষের বা বিমান যাত্রীরা যারা সেই মুহূর্তে ছিল তারা কিন্তু বুঝতে পেরেছিল যে কি হতে চলেছে ঘটনা, এবং তারা কিভাবে রিয়্যাক্ট করছে, পাইলটরা কি বলেছে, সাহায্য যে চেয়েছে পাইলটরা কোথায় সাহায্য চেয়েছে, কতটা উচ্চতায় ছিল পুরো বিমান, পুরোটা কিন্তু এবার একেবারে স্পষ্ট হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। গৌরব, একদম নিবেদিতা, উদ্ধার করা হয়েছে ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে একেবারেই বৃহস্পতিবার দুর্ঘটনার কবলে পড়েছে এয়ার ইন্ডিয়ান সিস্টেম এবং বিমান, এবং সেখানেই নিহত প্রায় 250 জন। এখনও পর্যন্ত উদ্ধার কাজে এনডিআরএফ, সেনাবাহিনী এবং বিমান দুর্ঘটনার কারণ নিয়ে ছড়িয়েছিল একটা ধোঁয়াশা একেবারে ছড়িয়েছিল, কেননা কী থেকে ঘটলো দুর্ঘটনা। আর এই ব্ল্যাক বক্স উদ্ধারের পর মনে করা হচ্ছে ধোঁয়াশা কোথাও দূর হবে, অর্থাৎ এই দ্বন্দ্ব কোথাও কাটবে, এবং ব্ল্যাক বক্স থেকে পাওয়া তথ্য অনুযায়ী মূলত সমস্যা জানা যাবে কী থেকে ঘটেছিল এই দুর্ঘটনা। এবং শুক্রবার উদ্ধার হওয়া বিমানটির ডিএফডিআরও স্থানীয় একটি ছাদ থেকে উদ্ধার বিমানের ব্ল্যাক বক্সটি, অর্থাৎ এর আগে ডিএফডিআরও উদ্ধার করা সম্ভব হয়েছে, কিন্তু এবার উদ্ধার করা হলো ব্ল্যাক বক্সটি। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিবেদিতা।
একবারে গৌরব, তুমি যেমনটা বললে এই ব্ল্যাক বক্স এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিমানে যে দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনাকে আরও বেশি এবার বিমান দুর্ঘটনায় কিভাবে হয়েছে পুরো বিষয় কিন্তু আমরা একেবারে কিন্তু এবারে জানতে পারবো বলে আমরা ধারণা করছি। তদন্ত সাপেক্ষ এই বিষয়গুলো কিন্তু এবার একেবারে স্পষ্ট হয়ে যাবে বলে জানা যাচ্ছে। এবং এই ব্ল্যাক বক্স আবারও যেটি বলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে রেকর্ডিং হয়, গতি নির্ধারণ হয়, উচ্চতা কতটা রয়েছে, দিক নির্দেশ করা সম্ভব, কিভাবে ঘটনাটি ঘটেছে পুরোটা কিন্তু একেবারে স্পষ্ট হয়ে যাবে। এবার আমরা দেখাচ্ছি 30শে সেপ্টেম্বর কি হয়েছিল। 30শে সেপ্টেম্বর কিন্তু একইভাবে বিমান দুর্ঘটনা ঘটে এবং বিমান দুর্ঘটনায় কারা মারা গেছিলেন আমরা কিন্তু দেখাচ্ছি। 30শে সেপ্টেম্বর 2021 সালের ঘটনা, উত্তরপ্রদেশের মেইনপুরীতে দুর্ঘটনা হয়, মৃত্যু হয় মাধব রাও সিন্ধিয়ার। উত্তরপ্রদেশ 2001 30 সেপ্টেম্বর উত্তরপ্রদেশের মেইনপুরীতে অর্থাৎ দুর্ঘটনা ঘটে, মৃত্যু হয় মাধব একেবারে পুরিয়ার। সেখানে কিন্তু একজন অত্যন্ত রাজনীতিকবিদ, রাজনৈতিক দক্ষতার সঙ্গে কিন্তু রাজনীতির বড় মুখ ছিল। এরপর 23শে জুন 1980 বিমান দুর্ঘটনায় মারা যান সঞ্জয় গান্ধী। সঞ্জয় নিজেও ছিলেন প্রশিক্ষিত পাইলট, পাশাপাশি রাজনীতিবিদ। তিনিও 1980 সালে 23শে জুন এই দুর্ঘটনাতেই মারা গিয়েছেন, এমন বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন অন্তত 2009। এরপর দেখুন আপনারা রুদ্রকোন্ডা পাহাড়ে বিমান দুর্ঘটনার মৃত্যু হয় ওয়াইএস রাজশেখর রেড্ডি অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রী একজন অন্ধ্রপ্রদেশের, তারও মৃত্যু হয়েছিল 2009 সালে এই বিমান দুর্ঘটনা। ইতিমধ্যেই প্রাক্তন মুখ্যমন্ত্রী একদম বিজয় রূপানীরও কিন্তু মৃত্যু হয়েছে গতকালের বিমান দুর্ঘটনায় নিবেদিতা। এবং শুধুমাত্র বিজয় রূপানী নয়, এর আগের ইতিহাসে গুরুত্বপূর্ণ অনেক রাজনীতিবিদ রয়েছেন যারা কিন্তু বিমান দুর্ঘটনার প্রাণ হারিয়েছেন। যেমন দেখাচ্ছি আপনাদের সামনে উত্তরপ্রদেশের মেইনপুরি, সেখানেও দুর্ঘটনা ঘটে বিমানে এবং তারপর মৃত্যু হয়। এরপর 23শে জুন 1980 সেখানেও বিমান দুর্ঘটনা ঘটে, বিমান দুর্ঘটনায় মারা যান সঞ্জয় গান্ধী, অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ। সঞ্জয় গান্ধী, রাহুল গান্ধীর কিন্তু তিনি ভাই সঞ্জয় গান্ধী, তিনি মারা গেছেন। এবং তারপরে 2009 সালে আমরা দেখতে পাচ্ছি ওয়াইএস রাজশেখর, তিনি কিন্তু মারা গেছেন, এমনটা কিন্তু আমরা জানতে পারছি। এবং অত্যন্ত ভয়ঙ্কর দুর্ঘটনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অত্যন্ত ভয়ঙ্কর একটি ব্যাপার, যেখানে দুর্ঘটনায় কিন্তু এবার প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী, তার কিন্তু ভাই সঞ্জয় গান্ধী, তিনি কিন্তু মারা গেছেন। একদম নিবেদিতা একেবারে গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছ, আপডেট দিচ্ছি আপনাদের সামনে। নিবেদিতা যেমনটা বলছো, দেখো একেবারে রাজীব গান্ধীর ভাই একেবারে সঞ্জয় গান্ধী, তিনিও কিন্তু প্রাণ হারিয়েছেন। তিনি পাইলট ছিলেন, দক্ষতার সঙ্গে রাজনীতিবিদ ছিলেন। ভারতের ইতিহাসে ভারতের রাজনীতিতে তার মুখ কিন্তু অত্যন্ত পরিচিত। তারাও কিন্তু এই বিমান দুর্ঘটনায় কবলে পড়ে মারা গিয়েছেন, প্রাণ হারিয়েছেন। গতকালের বিমান দুর্ঘটনা, সেখানে বিজয় রূপানী গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনিও ছিলেন সেই বিমানে, লন্ডনে তার ছেলের কাছে যাচ্ছিলেন এবং সেখানেই মূলত তার ছেলের কাছে যাওয়ার হলো না, প্রাণ হারাতে হলো বিজয় রূপানীকেও, প্রাক্তন মুখ্যমন্ত্রীকেও। তিনিও যেমন মারা গিয়েছেন, একই রকমভাবে বিভিন্ন রাজনীতিবিদ, বিভিন্ন রাজনৈতিক বড় বড় মুখ কিন্তু মারা গিয়েছেন, নিহত হয়েছেন এই বিমান দুর্ঘটনায়। যেমনটা দেখানোর চেষ্টা করলাম আপনাদের সামনে, একেবারে বিজয় রূপানীর মতন বেশ কিছু মুখ, বেশ কিছু প্রাক্তন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রাক্তন প্রধানমন্ত্রীর ভাই সঞ্জয় গান্ধী, তিনিও কিন্তু রীতিমতো একযোগে বলা যেতে পারে তারা কিন্তু প্রাণ হারিয়েছেন এই বিমান দুর্ঘটনার কবলে পড়ে। কখনো পাহাড়ের দুর্ঘটনা, কখনো বা একেবারেই যান্ত্রিক গোলযোগের ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। একাধিক ব্যক্তিত্ব ভারতের ইতিহাসের এই বিমান দুর্ঘটনায় বেশ কয়েকজন রাজনীতিবিদ কিন্তু রীতিমতো প্রাণ হারিয়েছেন। আর ভারতীয় বিমান দুর্ঘটনা এবার দেখে নেওয়া যাক যে গতকালের দুর্ঘটনা, সেখানে রীতিমতো যাত্রী কতজন ছিলেন? 230 জন যাত্রী ছিলেন, প্রাপ্তবয়স্ক ছিলেন 217 জন, শিশু ছিল 13 জন, 11 জন শিশু ছিল, 2 জন ছিল সদ্যজাত, অর্থাৎ শিশুর সংখ্যা ছিল 13 জন, প্রাপ্তবয়স্ক ছিল 217 জন, যাত্রী ছিলেন টোটাল 30 জন। বাদবাকি ক্রিউ মেম্বার বিমান কর্মীরা ছিলেন মানে বলা যেতে পারে প্রায় 11 জন, অর্থাৎ 230 এবং এদিকে 11, অর্থাৎ 241 জন কিন্তু ছিলেন। অর্থাৎ একবারে বিমানে 10 জন ক্রু মেম্বার ছিলেন এবং 2 জন পাইলট, 12 জন ছিলেন। একেবারে ভারতীয় বিমান দুর্ঘটনায়, অর্থাৎ গতকালের এই দুর্ঘটনা, আহমেদাবাদের দুর্ঘটনায় রীতিমতো বিমান বিপর্যয়, যাত্রী সংখ্যা ছিল 230 এবং সেখানে বিমান কর্মীরা ছিলেন 12 জন, 2 জন পাইলট সহ ক্রিউ মেম্বাররা ছিলেন 10 জন, আর জানিয়ে হলো 12, অর্থাৎ 241 জন, 242 জন যাত্রী ছিলেন। তার মধ্যে 241 জনের মৃত্যু হয়েছে, পাইলটও প্রাণে রক্ষা পাননি, যারা ছিলেন তারাও কোনো প্রাণে রক্ষা পাননি, কিন্তু একজন আনফর্চুনেটলি কিন্তু একেবারে প্রাণ রক্ষা করার জন্য বেঁচে গিয়েছেন। আর গতকালের বিমান দুর্ঘটনায় ভারতীয় যাত্রী ছিলেন 169 জন। নিবেদিত, তুমি যেমনটা প্রথম থেকে বলছিলে, প্রিপারেশন করার চেষ্টা করছিলে, ভারতীয় যাত্রী ছিল 169 জন, ব্রিটিশ যাত্রী ছিলেন 53 জন, কানাডিয়ান যাত্রী ছিলেন 1 জন, পর্তুগিজ যাত্রী ছিলেন 7 জন, সকলেই প্রাণ হারিয়েছেন। নিবেদিতা, অত্যন্ত মর্মান্তিক, অত্যন্ত বেদনাদায়ক। একেবারে গৌরব, তুমি যেমনটা বলছেন, ভারতীয় যাত্রী ছিলেন 169 জন, 53 জন ছিলেন ব্রিটিশ যাত্রী, কানাডিয়ান যাত্রী 1 জন এবং পর্তুগিজ থেকে 7 জন যাত্রী ছিলেন, এমনটা কিন্তু জানা যাচ্ছে। এবং 10 জন ক্রু মেম্বার ছিলেন, 2 জন পাইলট, তারাও কিন্তু মারা গেছেন, নিহত হয়েছেন, এমনটা কিন্তু আমরা জানতে। অত্যন্ত দুঃখের ব্যাপার, অত্যন্ত বেদনাদায়ক একটি ঘটনা, ভয়ঙ্কর ঘটনা। ভারতের ইতিহাসে কিন্তু এটি একেবারে একটি কালো দাগ হয়ে রয়ে গেল। এই যে দুর্ঘটনা কিন্তু ভারতীয়রা কখনোই ভুলতে পারবে না এবং এই দুর্ঘটনার কিন্তু
শোক প্রকাশ কিন্তু ইতিমধ্যেই করেছেন বিভিন্ন সেলিব্রিটিরা, রাজনীতিবিদরা, তারা কিন্তু দুর্ঘটনা শোক প্রকাশ করেছেন, বলেছেন এই দুর্ঘটনা মর্মান্তিক দুর্ঘটনা, এমন দুর্ঘটনা যেন আগামীতে কখনোই না হয়। তারা কিন্তু বিভিন্নভাবে শোক প্রকাশ করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু সেই জায়গাতে গিয়েছিলেন গতকালে যে ঘটনা, সেখানে গিয়ে তিনি কিন্তু পুরো তদন্ত করেছেন, পুরো বিষয়টি দেখেছেন এবং একজন যে প্রাণী বেঁচে গেছেন তার সঙ্গেও কিন্তু সাক্ষাৎকার করেছেন, তিনি মেডিকেলে গেছেন, তার সঙ্গে কথা বলেছেন এবং যে মেডিকেল ছাত্ররা, পড়ুয়ারা যারা ছিল, তারা যারা আহত রয়েছেন, গুরুতর আহত যারা রয়েছেন, তাদের সঙ্গেও কিন্তু প্রধানমন্ত্রী কথা বলেছেন এবং পুরো বিষয়টা কিন্তু তিনি তদন্ত করছেন এবং এই যে ব্ল্যাক বক্স কিছুক্ষণ আগে যে উদ্ধার হলো, এই ব্ল্যাক বক্স এই তদন্ত করতে যথেষ্ট সাহায্য করবে বলে মনে করা হচ্ছে বিশেষজ্ঞদের মতে। এইটা বিষয় কিন্তু এই মুহূর্তে উঠে আসে। একদম নিবেদিতা, আর আজকের এই ইঙ্গিত থেকে আমরাও শোক জ্ঞাপন করছি, শোক প্রকাশ করছি, এই নিহতদের প্রতি সমবেদনা জানাচ্ছি। একেবারেই অত্যন্ত মর্মান্তিক, অত্যন্ত বেদনাদায়ক ছবি এবং অত্যন্ত একেবারেই শোক প্রকাশ করার মতন ছবি, যেখানে দাঁড়িয়ে থেকে আপনাদের সামনে খবর তুলে ধরতে হয়, কারণ এত বড় খবর, এত বড় বিপর্যয়, যেখানে খবর তুলে ধরা ছাড়া আমাদের হাতে কোনো একেবারে সে খবর তুলে ধরা না ধরার মতো কোনো রকম কিন্তু একেবারে বিশ্লেষণ নেই। আর যার জন্য এত বড় বিপর্যয় খবর তুলে ধরতেই হবে আপনাদের সামনে, কেননা আপনাদেরকে বিচলিত করার জন্য আমরা ক্ষমা প্রার্থী, কেননা বিচলিত করার মতন ছবি, যেখানে দাঁড়িয়ে থেকে গোটা একেবারেই বিমান বিস্ফোরিত হয়, গোটা বিমান একেবারেই আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যায় এবং সেখানে ছিন্ন ভিন্ন দেহ, এখনো পর্যন্ত যে সমস্ত দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে তাদের কিন্তু শনাক্ত করা যাচ্ছে না নিবেদিতা, কেননা একেবারে ঝলসে গিয়েছেন তারা, অর্থাৎ আগুনে পুড়ে ছাই, ঝলসে যাওয়া, অর্থাৎ তাদের মুখ কে কোথায়, কার পরিচয় কি একেবারেই জানা সম্ভব নয়, কেননা ঝলসে গেছে সব কিছু, পুড়ে ছাই হয়ে গেছে, ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে সব কিছু। যাদেরকে ইতিমধ্যে শনাক্ত করা গিয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই ফেরত পাঠানো হয়েছে পরিবারের উদ্দেশ্যে এবং সেখানে কিন্তু গুজরাট পুলিশ, গুজরাট মর্গের বাইরে, অর্থাৎ যেই ঘটনাস্থলে ঘটনা ঘটেছে সেই মর্গের বাইরে কিন্তু রীতিমতো স্বজন হারানোর যে একটা বলা যেতে পারে ভয়, একটা যে আতঙ্ক, সেটা কিন্তু তৈরি হয়েছে পরিবারের লোকের মধ্যে এবং সেখানে কিন্তু এক প্রকার বলা যেতে পারে একেবারে নিবেদে যেমনটা বলছিলাম, সেই মর্গের বাইরে, অর্থাৎ যেখানে মর্গে সারি সারিবদ্ধভাবে সাজানো রয়েছে সেই দেহগুলো, অর্থাৎ 265 জনের দেহ এখনও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে, 265 জনেরই দেহ রয়েছে এবং সেখানে কিন্তু মর্গের নিথর দেহ সাজানো রয়েছে, তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে, কিন্তু বেশ কিছু দেহ এখনও পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি, কেননা ঝলসে গিয়েছে গোটা দেহ, অর্থাৎ পুরে ছারখার, ছিন্ন ভিন্ন, কীভাবে বা সেই দেহ একেবারে শনাক্ত করা হবে এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে। যদিও কেন্দ্রীয় সরকার, সেখানকার সরকার সিদ্ধান্ত নিয়েছে নিবেদিতা, ডিএনএ টেস্ট করা হবে, ডিএনএ টেস্টের মধ্য দিয়ে তাদেরকে চিহ্নিতকরণ করা হবে নিবেদিতা, এমনটাই জানানো হচ্ছে। একেবারে গৌরব, তুমি যেমনটা বললে অত্যন্ত মর্মান্তিক ঘটনা, যে মৃতদেহগুলি পাওয়া গেছে সেগুলো শনাক্ত করা যাচ্ছে না, তাদের মুখ বোঝা যাচ্ছে না, তাদের হাত বোঝা যাচ্ছে না, পুরোটাই একেবারে ঝলসে গেছে, তাদের পরিচয় জানা যাচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তাদের ডিএনএ টেস্ট করা হবে এবং তারপরেই তাদের পরিচয় জানা যাবে এবং যারা প্লেনে যখন, বিমানে যখন কেউ যাত্রীরা যখন ওঠেন তখন কিন্তু একটি লিস্ট করা হয়, সেই লিস্টে কারা রয়েছেন সেই লিস্টে অনুযায়ী তাদের নাম এবং ডিএনএ টেস্ট অনুযায়ী কিন্তু পুরোটাই মেলানো হবে বলে এই মুহূর্তে জানা যাচ্ছে। অত্যন্ত বেদনাদায়ক একটি ঘটনা, যেটি পুরো ভারতকে কিন্তু একেবারে আটকে তুলেছে। ভারতবাসী কখনো এই ঘটনাটি ভুলতে পারবে না এবং এতে কিন্তু শোক প্রকাশ করছি আমরাও ট্রাইব টিভি বাংলার পক্ষ থেকে, পুরো ঘটনার জন্য অত্যন্ত শোক প্রকাশ করছি। এরকম ঘটনা ভারতের বুকে যাতে আর না ঘটে সেটি কিন্তু আমরা কামনা করি এবং এই যে বিমান দুর্ঘটনাগুলি হয় সেই দুর্ঘটনা যাতে না হয় আগামীতে, সেদিকেও কিন্তু আমরা চাইছি যে সেই বিষয়টি যাতে লক্ষ্য করা হয় এবং যারা বিমান যখন চালকরা কিংবা যখন একটি বিমান যখন একেবারে নিবেদিত, দেখো আমরা কিন্তু একেবারেই যখন খবর পড়ি আমাদের খবরের ভাষায় কিন্তু আবেগ প্রকাশ করতে নেই, কিন্তু কিছু করার নেই, আবেগ হয়তো প্রকাশ হয়ে যায়, কারণ এত মর্মান্তিক, এত বেদনাদায়ক ঘটনা নিবেদিতা। আর যেখানে দাঁড়িয়ে থেকে দেখো নিবেদিতা, আজকের এই নিঃশ্বাসটাই আমাদের জন্য কিন্তু অত্যন্ত, আমার আপনার জন্য অত্যন্ত আশীর্বাদের ব্যাপার, কেননা তার জন্য বলবো আপনারা হাসুন, বাঁচুন এবং দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। নিবেদিতা, একেবারে গৌরব, তুমি যেমনটা বললেন, হাসুন, বাঁচুন, প্রতিটি মুহূর্তের কিন্তু উপলব্ধি করুন, একেবারে নিরাপদ থাকুন, সুস্থ থাকুন, এই বার্তাতেই আজকের ইঙ্গিত এখানে শেষ করছি। নমস্কার।